নমস্কার, গল্পকথাগুলিতে চ্যানেলে আমি রীতি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আশা করছি এই উপন্যাসটি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে আজকের পর্ব তো শুনবেনই, কমেন্টেও জানাতে ভুলবেন না। তো চলুন শুরু করি আজকের পর্ব। আজকে শুরু করছি কোয়েলের কাছে উপন্যাসের 7ম পর্ব। শীতটা বেশ জোর পড়েছে। বনের পথে পথে আবার ট্রাকের এক টানা গোঙানি শুরু হয়েছে। বাঁশ বোঝাই হয়ে কাঠ বোঝাই হয়ে দিনে রাতে ট্রাক চলেছে। দিনেই বেশি চলে, রাতে খুব একটা নয়। ফিকে লাল সিঁদুরের মতন ধুলোর আস্তরণ পড়েছে পথের দুপাশের গাছগুলিতে। ভোরবেলা শিশিরে ভিজে থাকে চারিদিক। রোজ বন্দুক হাতে করে প্রাতভ্রমণে বেরোই। আজকাল জন্তু জানোয়ারের ভয় আগের মতন করে না, তবে বন্দুক নিতে হয় যশোবন্তের সাবধানবাণী শুনে। যশোবন্তের জগদীশ বন্ধুরা যে কখন কোন সুযোগ নিয়ে বসেন তাকে জানে। অন্য লোক হলে হয়তো এই ব্যাপারটা এত বড় করে দেখত না, কিন্তু নিজে একজন জঙ্গলের ঠিকাদার। বন বিভাগের সঙ্গে কেসে হেরে গেলে তার এমনিই যা শাস্তি হবেই, কিন্তু বিড়ি পাতা লাক্ষা এবং কাঠের যে প্রকাণ্ড ব্যবসা তার আছে এই অঞ্চলে, তা উঠে যাবে বললেই চলে। জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করা চলে না, তা সে জানে, এবং সেই কারণে যেন তেন প্রকারেণ সে চেষ্টা করছে যাতে যশোবন্তকে শায়েস্তা করতে পারে। তাছাড়া ওর এবং যশোবন্তের হাবভাব দেখে মনে হয় ওদের দুজনের মধ্যে কোনো ব্যক্তিগত বৈরিতা আছে। ইতিমধ্যে কিন্তু আর একবারও তারা রাতের শহরে আসেনি। এলে অন্তত যশোবন্তের কাছে খবরটা পৌঁছাত। সকালে পথের নরম পেলব পুরু ধুলোয় নানা জন্তু জানোয়ারের রাতের পায়ের দাগ দেখি। আজ ভোরে বেরিয়ে দেখি সম্বরের দল রাস্তা পার হয়েছে। দুটি নীলগাই পথের উপরেই বসেছিল অনেকক্ষণ, তার দাগ। একটা চিতা রাস্তা ধরে প্রায় আধ মাইল সোজা আমার বাংলো থেকে জবটুলিয়া বস্তির দিকে হেঁটে গেছে। আমার সামনেই একদল মোরগ মুরগি রাস্তার উপর কি যেন খুঁটে খুঁটে খাচ্ছিল। আমাকে আসতে দেখেই বাঁ দিকের খাদে নেমে গেছে। তাদের পায়ের দাগ ধুলোর উপর টাটকা রয়েছে। কখনো কখনো বড় জাতের সাপ রাস্তা পার হয়েছে যে তার চিহ্ন দেখি। টাবর একদিন বলছিল ওগুলো শঙ্খচূড়। জবটুলিয়াতে ওরা সেদিন একটা শঙ্খচূড় সাপ মেরেছিল, বিরাট লম্বা, সবজে সবজে দেখতে, আর পিঠের দিকটা হলদে। এই অঞ্চলের লোক এই সাপকে বড় ভয় পায়। শঙ্খচূড় নাকি মানুষকে আধ মাইল তাড়া করে গিয়ে কামড়েছে, এমন ঘটনাও ওদের জানা আছে। লেজে ভর দিয়ে দাঁড়িয়ে উঠে বুকে মুখে মাথায় ছোবল দেয়। যাকে কামড়ায় তার চোখে দিনের আলো প্রথমে হলদে হয়ে যায়, তারপর মিলিয়ে যায়। অব্যক্ত যন্ত্রণার সঙ্গে অন্ধকার নেমে আসে। সুহাগী নদীর পাড়ে যে খাড়া পাহাড়টা উঠে গেছে, যার নাম বাগুং, সেখানে নাকি শঙ্খচূড়ের আড্ডা। ওদিকে বড় কেউ একটা যায় না। এমনকি গরমের সময় জঙ্গলের আনাচে কানাচে গরিব লোকেরা শেষ রাত থেকে মহুয়া কুড়িয়ে বেড়ায়, তখনও ওই পাহাড়কে ওরা এড়িয়ে চলে। আসলে আমার মনে হয় সাপ সব পাহাড়েই আছে, কিন্তু ওই পাহাড়ে নাকি দুর্জাগিয়া দেবতার মতন কোনো বনদেবতা আছে। তাই সাপেরা নাকি তার ঠাঁই সবসময় ঘিরে থাকে। কেউ বনদেবতার থানের কাছাকাছি গেলেই তাকে তাড়া করে। বেতলার চেকনাকার পেতনির ঘটনা টাবরের কাছ থেকে শোনার পর থেকে এদের কাছে খুঁটিয়ে খুঁটিয়ে ভূততত্ত্ব সম্বন্ধে অনেক কিছু শুধিয়েছিলাম। সে ভারী মজার। ওরা বলল দাঁড়হা বলে এক রকমের ভূত নাকি অত্যন্ত বিপজ্জনক। রাস্তায় কেউ সন্ধ্যের পর একলা যাচ্ছে, হঠাৎ পাহাড়ের নিচে দেখতে পেল একটা ছোটোখাটো দুবলা পাতলা লোক আসছে। সে হঠাৎ সামনাসামনি আসতেই পথ জুড়ে দাঁড়িয়ে পড়ে বলল যে তার সঙ্গে কুস্তি লড়তে হবে। কুস্তি সে লড়ল তো ভালো, না লড়লে সেই দাঁড়হা ভূত হঠাৎ শাল গাছের মতন লম্বা হয়ে যাবে, আবার পরক্ষণেই লুমড়ির মতন বেঁটে হয়ে যাবে। এমনই সার্কাস করতে থাকবে, এবং যার হৃদয় সবল নয় সে তো সঙ্গে সঙ্গে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মরবে, এবং যার হৃদয় সবল সেও দরদর করে ঘামতে থাকবে।
এই রকম করে দাঁড়হা মিনিট 5 ভয় দেখিয়ে চামচিকে কি খাপু পাখির রূপ ধরে আকাশে উড়ে যাবে। কত রকম গল্পই যে শুনি এদের কাছে, তার আর শেষ নেই। তার কিছু বিশ্বাস করি, কিছু করি না। আমার কাছে এ যেন এক আশ্চর্য নতুন অনাবিল জগৎ। জবটুলিয়া বস্তির গম ভাঙা কলের পুপুপানি, বিকেলের বিষণ্ণ রোদের সান্ত্বনার আঙুল, রাতের বনের অতর্কিত হায়নার হাসি, এইসব মিলিয়ে আমার মাঝে মাঝে নিজের অস্তিত্বকে অবিশ্বাস করতে ইচ্ছে হয়। এই কমার শহুরে মনটাতে একটা অবিশ্বাস্য পরিবর্তন সাধিত হয়ে গেছে অনবধানে। আমার কাজ আবার জোর কদমে শুরু হয়েছে। কোনো বাঁশের ঝাড়ে 8টার কম বাঁশ থাকলে কাটা বারণ, তবুও কখনো সখনো কাটতে হয়, কিন্তু তাহলে আলকাতরা দিয়ে চিহ্ন করে রাখতে হয় সেসব ঝাড়ের। সেই সব ঝাড়ের জন্য আলাদা রেজিস্টার রাখতে হয়। যদি কোনো ঝাড়ে 8টার কম অথচ শুকনো, অপুষ্ট এবং বিকলাঙ্গ বাঁশ থাকে, তাহলে তাও কাটা যায়। প্রতি ঝাড়েরই বাইরের দিকের বাঁশ কাটতে হয়। কখনো সখনো ঝাড়ও কাটা হয়, তখন বাঁশের কচি গোড়া এবং তার সঙ্গে একটি করে বাঁশ ছেড়ে যেতে হয়। এই অঞ্চলের বাঁশ সাধারণত পরিধিতে 8 ইঞ্চি থেকে 4 ইঞ্চির মধ্যেই হয়। উচ্চতায় 20 থেকে 60-70 ফুট অবধি হয়। যেখানে বাঁশ হয় সেখানে সাগুয়ান গাছ বড় বেশি দেখা যায় না। অন্যান্য রকমারি গাছের জঙ্গল হয় সেখানে। এখন মাঝে মাঝেই জঙ্গলে যাই, পথে নানা ঠিকাদারদের সঙ্গে দেখা হয়, কাঠের কাজ করছেন যারা। কোনো কূপে ক্লিয়ার ফেলিং হচ্ছে, কোনো কূপে কপিসিং ফেলিং হচ্ছে, কোথাও হরজাই জঙ্গল কাটা হচ্ছে। রমেনবাবু মাঝে মাঝেই বলেন, কি হবে চৌধুরী সাহেব পরের খিদমতগারি করে? চলুন আমি আর আপনি মিলে একটা বিজনেস করি, বাণিজ্যে বসতে লক্ষ্মী। আমি তো লেখাপড়া জানি না, কিন্তু বাঁশ এবং এই জঙ্গলকে ভালো করেই জানি। আমি জঙ্গল সামলাবো আর আপনি সাহেব সামলাবেন। দেখবেন কোয়েলের বানের মতন হুড়হুড়িয়ে টাকা আসছে। আইডিয়াটা মন্দ নয়। রমেনবাবু নানাভাবে উপার্জন করে 1015 টাকা জমিয়েছেন শুনতেও পাই, কিন্তু আমার যে 1 পয়সাও পুঁজি নেই। এইরকম নানা প্ল্যানের কথা উনি বলেন। বসে বসে শুনতে ভালোই লাগে, কল্পনা করতেও ভালো লাগে। আমার ব্যবসা, আমার বাড়ি, আমার গাড়ি, ব্যাস ওই পর্যন্তই। এই জীবনে কল্পনা করা ছাড়া অন্য কিছু করতে পারবো বলে তো মনে হয় না। মোটামুটি খেয়ে পড়ে দিন কেটে গেলে এই কল্পনার জগতেই আমি সুখী। আর রুমান্ডির মতন এমন জায়গায় যদি বাকি জীবনটা কল্পনায় বুঁদ হয়ে কাটাতে পারি, তবে তো কথাই নেই। দিনগুলি রাতগুলি কেটে যায়, কিন্তু মাঝে মাঝেই বড় একা একা লাগে। এত একা যে কি বলবো। নিজের বুকের ভিতরে একটি অতল গহ্বর অনুভব করি। শীতের সন্ধ্যায় সূর্য যখন হেলে পড়ে, পাখির ঝাঁক যখন ফল খেয়ে বটগাছের আশ্রয় ছেড়ে ডানা ঝটপটিয়ে উড়ে যায়, সোহাগী বস্তির সবকটি গরু মোষ যখন কাঠের ঘণ্টার বিষণ্ণ আওয়াজ নিয়ে গ্রামে ফিরে আসে, কূপকাটা কুলিরা যখন দিন শেষে টাঙ্গি কাঁধে ফিরে এসে সঙ্গিনীর সঙ্গে পা ছড়িয়ে বাজরার রুটি খেতে বসে, তখন নিজের মধ্যে একটা তীব্র একাকিত্বের বেদনা অনুভব করি। শীতের সন্ধ্যার একটি আশ্চর্য হৃদয়স্পর্শী রূপ আছে। হলুদ আলোয় ক্রন্দনরতা শীতের বন থেকে, ঘাস থেকে, ফুল থেকে একটি করুণ শৈত্য উঠে আমার বুকে এসে বাসা বাঁধে। বুকের মধ্যে একটা অনামা রাগের, অনামা বাজনার বিচ্ছিন্ন আলাপ গুমড়ে গুমড়ে ওঠে। কৃষ্ণচূড়ার নিচে রামধানিয়া একটা চালা ঘর বানিয়েছে। 4টে শালের খুঁটি পুঁতে এবং উপরে বাঁশের উপর শালপাতা বিছিয়ে। রাত হয়ে গেলে তার নিচে বসি। রোজ সন্ধ্যা লাগতে না লাগতেই সেখানে আগুন করা হয়। আগুনের পাশে বসে বই পড়ি, নতুবা ওরা যা গল্প করে শুনি। তখন ঘরের মধ্যে বড় একটা থাকি না। আগুনের পাশে বসে বসে শরীর গরম করে নিয়ে গরম গরম যা রান্না হয় খেয়ে শুয়ে পড়ি লেপের তলায়। রামদেওবাবুদের পাঞ্জাবের ট্রাক ড্রাইভার গুরবচন সিং মাঝে মাঝে রাতে আমার বাংলো পেরুবার সময় ট্রাক থামিয়ে আগুন পুইয়ে যায়। আঙুলগুলোকে টেনে টুনে ঠিক করে নেয়। কোনো কোনো দিন ওকে চা কিংবা গরম কফি খাওয়াই। বেচারা
কুটকু থেকে ডাল্টনগঞ্জে যায় প্রতি রাতে। গুরবাচানের পুরো ট্রাকের জানলার কাঁচ মোটে ওঠে না, হু হু করে হাওয়া ঢোকে। পথে কোন দিন কী জানোয়ার দেখলেও তার গল্প করে গুরবাচান। ও আজকাল আর পাঞ্জাবি নেই, বিহারি হয়ে গেছে, যশবন্তের মতো। বহু বছর থেকে এখানে আছে। দ্বিতীয় মহাযুদ্ধের সময় ফৌজে ছিল, বিদেশে যুদ্ধ করেছে। কোনো দিন তার গল্পও করে। গুরবাচন সিং এক জাঁদরেল ডাকসাইটে ব্রিগেডিয়ারের গল্প করে। তার মতন সিপাহী কেউ নাকি দেখেনি। শত্রু স্পাই এক সুন্দরী মেয়েকে ভালোবেসে সেই ব্রিগেডিয়ার নাকি নিজে মরেছিল এবং অনেক সৈন্যকেও মেরেছিল। আগুনে গুরবাচন সিংয়ের চোখ দুটো চকচক করত। ও গল্প করতে করতে আমায় শুধুত, বাহাদুর আদমি কি কমজোরি কিসমে হ্যায় জানতে হো বাবুজি? আমি শুধুতাম, কিসমে? গুরবাচন সিং কনভিকশনের মতন বলতো, औरत में। নানান গল্প হতো। রামধানিয়া ওখানেই বসে রামায়ণ পড়ত গুনগুনিয়ে। সেই শীতার্ত রাতের উন্মুক্ত প্রাঙ্গণে তারা ভরা আকাশের নিচে বেশ লাগতো সেই গুনগুনানি। ইতিমধ্যে রাঙ্কা থেকে ঘুরে এসে শিরিনবুরুতে গিয়েছিলাম এক শনিবার বিকেলে। রাতটা থেকে আবার রবিবার রাতে ফিরে এসেছিলাম। মারিয়ানা সত্যি খুশি হয়েছিল। মারিয়ানার স্বভাবে এমন একটা সহজী আর স্বচ্ছতা সুর আছে যা সহজে যে কোনো লোককে আপন করে নিতে পারে। অনর্গল হাসে, হাসি লেগেই আছে ওর মুখে। চমৎকার কথা বলে। প্রতিটি পরিচিত, স্বল্প পরিচিত, এমনকি সদ্য পরিচিত লোকের প্রতিও সুন্দর সপ্রতিভ ব্যবহার করে। ফলে অনেক বোকা লোক সেই ব্যবহারকে অন্য কিছু ভেবে মনে মনে দুঃখ পেয়ে মরতে পারে। ভারী ইচ্ছে হয় মারিয়ানার বন্ধু সুগতকে দেখতে। সেদিন বড় আদর যত্ন করেছিল মারিয়ানা। আমরা কোথাও বেরোইনি, কোনো কাজও করিনি। যে ঘন্টা ছিলাম কেবল রাতে শোবার সময় ছাড়া মুখোমুখি বসে খালি গল্প করেছি। আমাদের যে এত কথা বলার ও শোনার ছিল ওখানে যাবার আগে তা বুঝতে পারিনি। ও আমার কোনো নিত্য প্রয়োজনে আসেনি, আসবেও না কোনো দিন। তবু যে নীলকণ্ঠ পাখিটি রুমান্ডিতে রোজ সন্ধ্যার আগে এসে রাধাচূড়োর ডালে বসে দোল খায় আর আমি বসে বসে তাকে দেখি, কেন জানি না তারই মতো মনে হয় মারিয়ানাকে। জাগতিক কারণে সেই পাখিটিকে আমার কোনো প্রয়োজন নেই। সে এলে, এসে বসলে, সুন্দর ঠোঁটে নিক্কণ তুলে রেশমি ডানা পরিষ্কার করলে আমার ভালো লাগে। সে উড়ে গেলেই রুমান্ডিতে রাত নেমে আসে। টরি ডাল্টনগঞ্জের রাস্তায় জগলদহ কলিয়ারি বলে একটা কলিয়ারি আছে। সেই কলিয়ারির কাছে থাকতেন মিহিরবাবু, যিনি পুজোর সময় টরিতে ছিলেন এবং আমাদের অষ্টমীর দিন সাদর আপ্যায়ন করেছিলেন। গেলেই ভারী আদর যত্ন করেন ভদ্রলোক ভদ্রমহিলা। খাওয়ান দাওয়ান, গল্প গুজব করেন। বলেন এই জঙ্গলের সব ভালো, কেবল এই সঙ্গীর অভাব ছাড়া। ছেলে মেয়ে দুটো তো একরা কেকড়া হিন্দি শিখেছে, আমাদের সঙ্গেও মাঝে মাঝে ওই ভাষায় কথা বলতে আসে, ধমক দিয়ে নিবৃত্ত করতে হয়। ওখানে গেলেই ওরা ধরে পড়েন, তাস খেলুন। আমি লজ্জা পাই, কবে কোন ছোটবেলায় একবার পুজো মণ্ডপে বসে বন্ধুদের পাল্লায় পড়ে রং মিলানো শিখেছিলাম, সেও ভুলে গেছি। তাই তাদের আড্ডা জমে না। একদিন মিহিরবাবু ওখান থেকে চা খেয়ে রুমান্ডিতে ফিরে আসছি, এমন সময় দেখি সুহাগী বস্তির কয়েকটি মুখ চেনা লোক একটি ডুলি কাঁধে হনহনিয়ে পাকদণ্ডী রাস্তা বেয়ে লাতেহারের দিকে চলেছে। জিপ থামিয়ে কি ব্যাপার শুধুতেই শুনি, শেষ বিকেলে গরু চড়াচ্ছিল একটি ছেলে সুহাগী নদীর পাশে সবুজ ঢালে। থোকা থোকা জংলি কুল পেকেছিল মাঠময়। ছেলেটির এক হাতে পাঁচন, এক হাতে বাঁশি। পাঁচন আর বাঁশি এক হাতে নিয়ে অন্য হাত দিয়ে কুল ঝোপ থেকে কুল পেরে খাচ্ছিল। আর গরুগুলো তার পাশে গলায় কাঠের ঘণ্টা ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছিল। এমন সময় ঝোপের অপর প্রান্ত থেকে বলা নেই কওয়া নেই এক বিরাট ভাল্লুক বেরিয়ে এসে ওকে আক্রমণ করে এবং বুক থেকে কোমর অবধি নখ দিয়ে সমস্ত মাংস, নাড়ি ভুঁড়ি শুদ্ধ ছেঁচে ফেলার মতন করে টেনে নামায়। জংলি পাতার রস লাগিয়ে কোনো ক্রমে ওরা নিয়ে যাচ্ছিল ওকে লাতেহারে। ছেলেটির কোনো জ্ঞান ছিল না তখন। ছেলেটির বাবা, দাদা এবং আরও একজন মুরব্বি গোছের লোককে জিপে তুলে নিলাম। ওরা ছেলেটিকে কোলে নিয়ে বসল।
ডুলিতে ছেলেটির কমপক্ষে 4 ঘন্টা লাগতো লাতেহারে পৌঁছতে। বাঁচবার আশা যদিও কিছু থেকে থাকে, তাও থাকবে না। বাকি লোকদের বললাম বস্তিতে ফিরে যেতে। তারপর যথাসম্ভব জোরে অথচ ওর গায়ে ঝাঁকুনি যাতে না লাগে এমনি করে জিপ চালিয়ে লাতেহারে পৌঁছলাম। হাসপাতালে ডাক্তারবাবুও তখন একজন বাঙালি ছিলেন, চাটুর্যেবাবু। আলাপ হলো, অল্প বয়সী ভদ্রলোক। ছেলেটির জন্য খুব যত্ন করে যা যা করণীয় করলেন এবং বললেন, আজ রাত না কাটলে কিছুই বলা যাচ্ছে না, তবে আমি যথাসাধ্য করছি, আপনি নিশ্চিন্ত থাকুন। লাতেহার থেকে বেরুতে বেরুতে প্রায় 8টা হয়ে গেল। ডাক্তারবাবু বললেন কাল সকালে ছেলেটির আত্মীয় স্বজনদের পাঠিয়ে দিতে। ছেলেটির বাবা ও দাদা লাতেহারেই রয়ে গেল। আমি 10টা টাকা দিয়ে এলাম ওদের খাওয়া দাওয়া ইত্যাদি খরচ বাবদ। ওরা ভারী কৃতজ্ঞ হলো, আন্তরিকভাবে কৃতজ্ঞ। মনে হয় আমাদের মতন আজন্ম শহরে পালিত লোকেরা কৃতজ্ঞতা কী তা ভুলে গেছি। অন্য লোকে যদি কেউ কিছু আমাদের জন্য করেও তাকে আমরা পাবার অধিকারে পাচ্ছি, করবে না তো কি, এই মনোভাবেই গ্রহণ করি। কৃতজ্ঞতার মতো মহৎ অনুভূতি আমাদের অভিধান থেকে বোধহয় উধাও হয়ে গেছে। জোরে জিপ চালিয়ে ফিরে আসছিলাম, সঙ্গে সুহাগী গ্রামের অবশিষ্ট লোকটি সে পিছনে বসে আছে। রুমান্ডির কাছাকাছি চলে এসেছি। এমন সময়ে সুহাগী নদীর কিছু আগে পথটা যেখানে হঠাৎ একটা বাঁক নিয়েছে, সেখানে গিয়েই জিপটা পৌঁছতে জিপের আলোয় পথের পাশে একজোড়া বড় বড় সবুজ চোখ জ্বলে উঠে দপ করে নিভে গেল। কারণ জিপের মুখটা আবার সোজা হয়ে গেল রাস্তা বরাবর। পিছনের লোকটি উত্তেজিত হয়ে চেঁচিয়ে বলল, मारिए हुजूर, ये भाल को मारिए, बहुत बड़ा भाल है और यही जगह में तो वो लड़का पकड़ेस था, शायद यही भाल भी हो सकता। ছেলেটাকে আমি দেখেছিলাম, একটি সুন্দর ওঁড়াও কিশোর, চোখ দুটো বোজা, সারা শরীর থকথকে রক্তে ভেজা। আমি জিপটা থামালাম, বললাম, চলো দেখে উসকো। সামনের সিটে আমার পেছনে বন্দুকটা লম্বালম্বি করে শুয়ে রেখেছিলাম। পকেট থেকে 2টো বুলেট বের করে পড়লাম। লোকটি বলল, জিপে को স্টার্ট मत बंद कीजिए हुजूर। কিন্তু জিপের স্টার্ট আমি বন্ধ করেই দিলাম। তারপর টর্চটা ওর হাতে দিয়ে বললাম, आओ বাত্তি দিখলাওগে ঠিক সে। ডান কাঁধের উপর দিয়ে কি করে আলো দেবে তা আমি ওকে দেখিয়ে দিলাম। তারপর বললাম, ডরনা মাত। এত পায়তারা কষা সত্ত্বেও ভাল্লুকটা পালালো না। রাস্তা ছেড়ে আমরা জঙ্গলে নেমে গেলাম। জায়গাটা ফাঁকা ফাঁকাই, এখানে সেখানে কুল ঝোপ, মাঝে মাঝে পুটুসের ঝোপ, তাছাড়া বড় বড় সেগুন গাছ। খুব সাবধানে ভাল্লুকটা যেদিকে যাবার কথা সেদিকেই এগোতে লাগলাম। একটু এগিয়ে আন্দাজ করে আলো ফেলতেই দেখি ভাল্লুকটা যেখানে ছিল সেখান থেকে একটু বাঁ দিকে সরে গিয়েছে মাত্র। চোখ দুটো গাঢ় সবুজ, গায়ে কুচকুচে কালো লোম, আলোয় একেবারে জেল্লা দিচ্ছে। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে প্রায় 40 গজ হবে। কি করব ভাবতে না ভাবতে অদ্ভুত ভঙ্গি করে একটি কালো অতিকায় ফুটবলের মতন ভাল্লুক আমাদের দিকে বিষম জোরে দৌড়ে এলো। তারপরেই পিছনের দুপায়ে ভর দিয়ে দাঁড়িয়ে উঠল। সঙ্গীটি যদি টর্চ নিয়ে পালাতো তবে অন্ধকারে আমার অবস্থা ওই ছেলেটির মতোই হতো। কিন্তু বোধহয় ভগবানের ইচ্ছা নয় যে এত তাড়াতাড়ি মরি। সঙ্গে নির্ভয় শক্ত হয়ে দাঁড়িয়ে নিষ্কম্প হাতে আলো ধরে রইল আক্রমণকারী ভাল্লুকের উপরে। আমি লক্ষ্য স্থির করার যথাসম্ভব চেষ্টা করে বুক লক্ষ্য করে গুলি করলাম। কি হলো বুঝলাম না, কেবল একটি বন কাঁপানো উক উক আওয়াজ করতে করতে ভাল্লুকটা আরও বেগে আমাদের দিকে এগিয়ে এলো। আমরা দুজনে প্রায় একসঙ্গে ডান দিকে একটু ফাঁকা জায়গায় দৌড়ে গেলাম। ততক্ষণে আমাদের স্থান পরিবর্তন করতে দেখে ভাল্লুকটি আরও চটে গিয়ে আমাদের দিকে মুখ করে আবারও দাঁড়াবার সময় একমাত্র অবশিষ্ট গুলিটি মহার্ঘ নিবেদনের মতন ভাল্লুকের বুক লক্ষ্য করে ঠুকে দিলাম। ভাল্লুকটি ওখানেই পড়ে গেল এবং অবিকল মানুষের মতন চিৎকার করতে লাগলো। সেই চিৎকার কানে শোনা যায় না। একটা জিনিস অনুভব করে ভালো লাগলো যে আমি একটুও ভয় পেলাম না। অবশ্য এর জন্য আমার নিজের কোনো বাহাদুরি নেই। সঙ্গী লোকটি ভয় পায়নি বলেই আমি ভয় পাইনি।
পরিবেশে ভীরু মানুষও সাহসী হয়ে ওঠে। কাছে গিয়ে দেখি দুটো গুলি লেগেছে। প্রথমটা বুকে লাগেনি, লেগেছে মাথার উপরে ঝাঁকড়া চুলে। গুলিটা চুলে বিলি কেটে সোজাসুজি চলে গেছে। পরের গুলিটা একেবারে গলার নিচে বুকে লেগেছে, সেটি মোক্ষম মার হয়েছে। পরে যশবন্তের কাছে শুনেছিলাম যে বাঘ বা ভাল্লুককে কখনো মাথা লক্ষ্য করে মারতে নেই। ওদের খুলির আকার নাকি এমন, এবং খুলি নাকি এমন হেলানো যে অনেক সময় আমরা যেমন ফুটবলে হেড দিই তেমনি হেড দিয়ে গুলি হটিয়ে দেয়, অর্থাৎ খুলির উপরের দিকে লাগলে গুলি পিছলে বেরিয়ে যায়। দুজনে মিলে এত বড় ভাল্লুককে জিপে তোলা যাবে না, তাই আমরা সুভাগিতেই গেলাম। ওরা সবাই খুব খুশি। কেউ কেউ বলতে লাগলো যে এটাই সেই ভাল্লুক যে ছেলেটাকে আক্রমণ করেছিল। ওরা এও বলল যে খয়ের বানাতে যে মাল্লারা এসেছে গয়া জেলা থেকে, তারা একটি ভাল্লুকির দুটি বাচ্চা ধরেছে দুদিন হলো। কেউ কেউ বলল এইটাই সেই ভাল্লুকি হতে পারে, বাচ্চা ধরাতে ক্ষেপে উঠে এমন করে বেড়াচ্ছে। ওরা যখন সকলে মিলে গিয়ে ভাল্লুকটাকে নিয়ে এলো, তখন কিন্তু সত্যি দেখা গেল যে সেটা একটা ভাল্লুকি, ভাল্লুক নয়। এবং এইটাই যে সন্তানহারা ভাল্লুকি, তাও গাঁয়ের লোকেরা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে বলে দিল। মনে মনে বেশ আত্মপ্রসাদ বোধ করলাম। ছেলেটির আক্রমণকারীর সঙ্গে যদি এই ভাল্লুকির কোনো যোগ থেকে থাকে এই ভেবেই। আমার এই আনন্দ আর একটু বেশি স্থায়ী হলে ভালো হতো। কিন্তু পরদিন বেলা 8টা নাগাদ ছেলেটির দাদা এসে সুহাগীতে খবর দিল যে ছেলেটি মারা গেছে শেষ রাতেই, জ্ঞান নাকি আর ফেরেনি। ডাক্তারবাবু একটা ছোট চিঠি পাঠিয়েছেন ওর হাতে, তাতে লেখা, যথাসাধ্য চেষ্টা করলাম কিন্তু বাঁচাতে পারলাম না। তবে প্রথম থেকেই অজ্ঞান হয়েছিল, কাজেই নতুন করে কিছু কষ্ট পায়নি। খয়ের বানাতে যে মাল্লারা এসেছিল এবং ভাল্লুকির বাচ্চা দুটো ধরেছিল, তাদের সঙ্গে দেখা করে বলবো ভাবলাম যে তাদের অপরিণামদর্শিতার জন্যই এমন কাণ্ড হলো। ছেলেটির মুখটা বারবার মনে পড়ত কাজের ফাঁকে ফাঁকে। একদিন কাজকর্ম সেরে মৃত ওঁরাও ছেলেটির দাদাকে সঙ্গে নিয়ে জঙ্গলের শুঁড়ি পথে ঢুকে গেলাম। গভীর জঙ্গলের মধ্যে ছোট ছোট পাতার কুঁড়ে বানিয়ে মাল্লারা আছে, প্রায় মাইল 3 পায়ে হাঁটা পথ। সেখানে পৌঁছে ওদের সেই দুর্ঘটনার কথা বলতেই ওরা এত দুঃখ প্রকাশ করল ও অনুশোচনা জানালো যে আর কিছুই বলতে পারলাম না। মনের রাগ মনেই রইল। এমনকি ছেলেটির দাদাও বলতে লাগলো যে তোমরা আর কি করবে ভাই, ওর কপালে ছিল তাই অমনভাবেই মরল, সবই কপালের লিখন। ওরা আমাদের একটি শাল গাছের গুঁড়িতে বসতে দিল। গুঁড়িটা ওরা বসবার বেঞ্চ হিসেবে ব্যবহার করছিল। দেহাতি আখি গুড়ের সঙ্গে পাহাড়ি ঝর্ণা ঠান্ডা ঠান্ডা জল শালপাতায় করে খেতে দিল। এইভাবেই অতিথি আপ্যায়ন করল। ওখানে বসে বসে ওরা কি করে খয়ের বানায় তা দেখলাম, শুনলাম। দেখলাম ওরা তীর ধনুক দিয়ে একটা চিতা বাঘ মেরেছে কাল। সেটার চামড়াটাকে একটা বাঁশের খোঁটার সঙ্গে গেঁথে মাটিতে বাঁশটিকে পুঁতে রেখেছে। বাঘের লেজটা মাটি অবধি ঝুলে আছে। মাল্লারা বলল যে ওরা প্রথমে খয়ের গাছের ছাল ছাড়িয়ে নেয়, তারপর বাইরের দিকে যে সাদাটে অংশ থাকে গাছের গায়ে তাও তুলে নেয়। তখন দগদগে ক্ষতর মতন গাছের লাল শরীর বেরিয়ে পড়ে। সেই দগদগে গায়ে আঠার মতন আস্তরণ জমবার পর সেগুলো টুকরো টুকরো করে ওরা কাটে। কেটে এনে মাটিতে গর্ত করে বড় উনুন বানিয়ে সেই উনুনের গনগনে আঁচে 12 থেকে 16 ঘন্টা জলে ফোটায়। তাতে যে আড়কের মতন পদার্থ সৃষ্টি হয় সেটিকে অন্য পাত্রে ঢেলে আবার উনুনে চড়ানো হয়। যতক্ষণ না সেই আড়ক বেশ ঘন হয়ে ওঠে ততক্ষণ পর্যন্ত উনুনে চড়ানোই থাকে। ঘন হয়ে গেলে একটি গোলাকার মৃৎপাত্রে ঢেলে থিততে দেওয়া হয়। সমস্ত রাত ধরে থিতনো হয়। তার পরদিন ভোরে বড় ঝুড়িতে ঢেলে ফেলা হয় ছাঁকবার জন্য। যেটুকু ঝুড়িতে জমা হয় সেইটুকু দিয়ে ভালো খয়ের হবে। ওরা সেই খয়েরকে বলে পাখড়া। আর যে জলীয় পদার্থ ঝুড়ি থেকে বাইরে এলো সেটিকে মাটিতে একটা গর্ত করে ঢেলে দেয়। তা দিয়েও একরকমের নিকৃষ্ট খয়ের তৈরি করবে ওরা।
তাকে ওরা বলে খয়রা। ঝুড়িতে যা থাকে তা প্রায় 1 মাস ধরে ফেলে রাখা হয় শুকোবার ও শক্ত হবার জন্য। তারপর প্রায় শুকনো হয়ে এলে সেগুলো মাটিতে ছাইয়ের উপর ঢেলে ফেলে। ওরকমভাবে 8-10 দিন থাকবার পর সেগুলো বেশ শক্ত হয়ে ওঠে। তখন সেগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়ে ব্যাপারীদের কাছে বিক্রি করে ওরা। গরমকালে খয়ের বানানো যায় না, কারণ গরমে খয়ের শক্ত হয় না মোটে, শুকনোও না। তাই শীতকালে কাজ আরম্ভ করে মার্চ মাসের প্রথম সপ্তাহের মধ্যেই পাততাড়ি গুটিয়ে ওরা চলে যায়। বন বিভাগকে ওদের রয়্যালটি দিতে হয় এই খয়ের তৈরি করার জন্য। বেশ লাগে ওদের এই যাযাবর জীবনের কথা ভাবলে। ঝর্ণাতলায় রাঁধে বাড়ি, সারা দিন অমানসিক পরিশ্রম করে। শীতের রাতে যখন টুপটুপিয়ে শিশির ঝরে পাতা থেকে, তখন ওরা গোল হয়ে ওদের অনির্বাণ উনুনের সামনে বসে গল্প করে, গান করে। তারপর সেই আগুনের পাশে কুণ্ডলি পাকিয়ে শুয়ে পড়ে। কেউ কেউ মাটির সরায় কাঠকয়লার আগুন নিয়ে ঝোড়ার মধ্যে গিয়ে শুয়ে থাকে। রাতে বাঘ টহলে বেরিয়ে ওদের দেখে যায়। বাঘের চোখ ওদের ঝুপড়ির আশেপাশে আগুনের গোলার মতন জ্বলতে থাকে। কখনো কখনো হাতির দল আসে, দৌড় দিয়ে ডালপালা ভাঙতে ভাঙতে চলে যায়। ওদের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে উঠে বসে, ক্যানেস্তারা পিটোয়, আগুনে নতুন করে কাঠ গুঁজিয়ে আগুন জোরালো করে। তারপর আবার ঘুমিয়ে পড়ে। এদিকে সন্ধ্যা নেমে এলো। প্রায় 3 মাইল পথ যেতে হবে। আমরা উঠলাম। ওরা বারবার করে বলল আবার আসবেন। আমরা গিয়েছিলাম বলে আন্তরিক আনন্দিত হলো। ছেলেটির মৃত্যুতে বারবার দুঃখ প্রকাশ করল। ভাল্লুকির বাচ্চা দুটোকে 10 টাকা করে একটা ব্যাপারীর কাছে বিক্রি করে দিয়েছে ওরা। গরিব লোক, 10 টাকা ওদের কাছে অনেক টাকা। পথ চলতে চলতে সুহাগীর ছেলেটি বলছিল, ভারী ভালো বাঁশি বাজাতো ওর ভাই। ওই বয়সে ছেলেদের মধ্যে অত ভালো বাঁশি বাজিয়ে চতুর্দিকে 10-15টা বস্তিতে কেউ ছিল না। আমরা প্রায় বড় রাস্তার কাছাকাছি চলে এসেছি। এমন সময় আমাদের একেবারে পথ জুড়ে একদল চিতল হরিণের দেখা পেলাম। ওরাই সিঁড়ি পথের পাশের পাহাড়তলির একটা সুন্দর মাঠে চড়ে বেড়াচ্ছিল। এদিকটাতে আমলকি গাছ অনেক। আমলকি খেতে এসেছিল কিনা জানি না। একদলে যে এত হরিণ থাকে বা থাকতে পারে তা আমার জানা ছিল না। ছোট বড় মাদি সিঙ্গাল সব মিলিয়ে কমপক্ষে 200 হরিণ হবে। আমাদের দেখা মাত্র তারা এমনভাবে বন পাহাড় ভেঙে খুঁড়ে খুঁড়ে খটাখট শব্দ তুলে ধুলো উড়িয়ে পালালো, সে কি বলবো। এখনো মাঝে মাঝে সেই শেষ বিকেলের সোনা আলোয় হলদে সাদায় বুটি বুটি হরিণের ঝাঁকের পলায়মান ছবি চোখে ভাসে। রাতে জিপে আসতে যেতে মাঝে মাঝে হরিণের ঝাঁকের সঙ্গে দেখা যে হয় না তা নয়, বড় বড় ঝাঁকের সঙ্গেও দেখা হয়। তখন গাড়ির আলোয় জোনাকের মতন ওদের চোখ জলেই আর নেবে। কিন্তু দিনের আলোয় যেমন দেখায় তেমনটি রাতে দেখায় না। রাতে জঙ্গলের মধ্যে সব কিছুই কেমন ভুতুরে ভুতুরে মনে হয়। পথের পাশের বড় পাথর বা ঝোপের অপসৃয়মান ছায়া মাত্রকেই গুঁড়ি মেরে বসা বাঘ বলে ভ্রম হয়। টিটি পাখির ডাক, নাইটজারের সংক্ষিপ্ত অতর্কিত তীক্ষ্ণ আওয়াজ, জিপের বনের ফুঁড়ে ফড়ফড়িয়ে ওড়া খাপ পাখির ক্রমান্বয়ে খাপু 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 ডাক, সব মিলিয়ে রাতে বনে জঙ্গলে কেমন একটা ভয় ভয় ভাব থাকে। কে জানে অমন পরিবেশে এখানকার লোকেরা দাঁড়হার দর্শন পায় কিনা, চিকনাকায় চিকনাকায় পেতনিরা জল চেয়ে বেড়ায় কিনা। দেখতে দেখতে বড়দিন এসে গেল। সুগতবাবু এসেছেন শিরিনবুরুতে। সেখান থেকে মারিয়ানা এবং উনি গিয়ে কুটকুতে থাকবেন দিন কয়েক নিরিবিলি বিশ্রামের জন্য। কুটকুতে ছুলোয়া শিকারের বন্দোবস্ত করা হয়েছে 1 জানুয়ারি। আমরাও যাব। ইদানিং আমার বাংলোর সামনের রাস্তা দিয়ে অচেনা জিপের আনাগোনা বেড়ে গেছে। জবরদস্ত শিকারের পোশাক পরা শহুরে শিকারীরা দামি দামি রাইফেল বন্দুক কাঁধে প্রায় প্রতিটি বাংলো দখল করেছেন এসে। জঙ্গলের পাহাড়ে যেখানে যেখানে হাটিয়া বসে সেখানে সেখানে হাটিয়ার দিনে ড্যাঞ্চিবাবুরা নধর পাঁঠা থেকে শুরু করে পিতলের মল সব কিছু পাচ্য অপাচ্য জিনিস দর করে ও কিনে বেড়াচ্ছেন। দুপুরবেলায় এবং কখনো গভীর রাতেও এ বাংলো সে বাংলো থেকে রেকর্ড প্লেয়ারে
ইংরেজি জ্যাজ বা ওয়ালসের রেকর্ড বাজছে। রুমান্ডি থেকে শর্টকাটে কুটকু যাবার দুটো রাস্তা আছে। প্রথমটি বারোয়ারি হুটার মোড়োয়াই হয়ে কুটকু, অন্য রাস্তাটি ছিপাদোহর হয়ে। রুমান্ডি থেকে একটি জানোয়ার চলা শুঁড়িপথের মতো পথ চলে গেছে, তাতে জিপ কষ্টে সৃষ্টে যায়। লাত থেকে সৈদুব ঘাট হয়ে ছিপাদোহর, লাতে একটি ফরেস্ট রেঞ্জ অফিস আছে। লাত থেকে কুজরুম হয়ে কুটকু। এই দুটি পথই অতি দুর্গম, জিপ চালাতে রীতিমতো কসরত করতে হয়। সারা রাস্তা গোঙাতে গোঙাতে চলে জিপ। দুই পথেই রুমান্ডি থেকে কুটকু পৌঁছতে প্রায় ৪৫ মাইল পড়ে। অতখানি কষ্টকর পথ পার হয়ে ঠান্ডায় জমে গিয়ে যখন আমরা মোড়োয়াই থেকে কুটকু এসে পৌঁছলাম, তখন সবে পূবের আকাশ লাল হয়ে উঠেছে। সূর্য ওঠেনি, কিন্তু লাল আভা কুয়াশার জাল ভেদ করে চারিদিকে ছড়িয়ে পড়েছে। সেই শিশু সূর্যের সমস্ত অন্তর ধরা পড়েছে কোয়েলের জলে। নদীর ওপারে দেখা যাচ্ছে নদীর একেবারে গা ঘেঁষে উঁচুতে ছোট্ট একটি বাংলো। এই কুটকু দুদিকে চেয়ে চোখ জুড়িয়ে গেল। কোয়েল যে কি কলরোলা, কি সুন্দরী নয়ন ভুলানো নদী, তা কুটকুতে না এলে আমি বুঝতাম না। চারিদিক পাহাড় ঘেরা, তার মাঝে কোয়েল একটি অভিমানী বাঁক নিয়েছে। নদীতে খুব বেশি জল নেই। জিপের চাকায় জল ছিটোতে ছিটোতে নদী পেরুলাম আমরা। নদী পেরিয়ে ওপারে পৌঁছলাম। তারপর একটি বাঁক ঘুরে এসে বাংলোর হাতায় ঢুকে পড়লাম। এতক্ষণ বোঝা যাচ্ছিল না, বুঝি দেখা যাচ্ছিল না জায়গাটা কত সুন্দর। বাংলোর সামনে হাতের সীমানা থেকে প্রলম্বিত একটি কাঠের বারান্দা আছে নদীর একেবারে উপরে। 3 পাশে লোহার শিকলের বেড়া। সেখানে দাঁড়িয়ে কোয়েলের সুন্দরী মুখে সবটুকু চোখে পড়ে। মনে হলো এত কষ্ট করে ওই ঠান্ডায় শেষ রাতে উঠে এত দূর আসা সার্থক হলো। মারিয়ানা ঘরের ভিতর থেকে চেঁচিয়ে বলল, বারান্দায় বসুন, আসছি এক্ষুনি। আমরা দুজনে বারান্দায় না বসে বাংলোর হাতায় পায়চারি করতে লাগলাম। ওই রাস্তায় অতখানি জিপে এসে কোমর ধরে যাবার উপক্রম। পায়চারি করতে করতে দেখলাম গ্যারেজে একটি জিপ এবং জিপের পাশে বিচ্ছিন্ন অবস্থায় একটি ট্রেলার রাখা আছে। বাংলোর বাঁ পাশে যে আকাশ ছোঁয়া পাহাড়টি আছে, তার উপর থেকে এই সাত সকালেই একটি কোটরা থেমে থেমে ডাকছে বাক বাক করে। আর সেই ডাক ভোরের কোয়েল বেয়ে বহুদূর অবধি চলে যাচ্ছে। তারপর আবার ওই দূরের পাহাড়ে ধাক্কা খেয়ে ফিরে আসছে। নদীর ওপারে কেঁদ গাছের নিচে কি একটা জানোয়ার জল খাচ্ছিল মনে হলো। হঠাৎ হুড়মুড় করে জঙ্গল ঠেলে পালালো। ময়ূর ডাকতে থাকলো ওপার থেকে। যশবন্ত বলল, কপালে থাকলেই সুগতবাবুর এবারে একটা বড় বাঘ হয়ে যেতে পারে। যা খবর আছে তাতে ছুলোয়াতে বাঘ যে বেরোবেই তাতে আমি নিঃসন্দেহ, যদি সে একদিনের মধ্যে এই জঙ্গল ছেড়ে অন্য কোনোখানে না সরে পড়ে। আমরা পায়চারি করছি, এমন সময় বাংলোর বারান্দা থেকে ভদ্রলোক ডাকলেন, আরে আসুন আসুন, এদিকে আসুন, চা ঠান্ডা হয়ে যাচ্ছে দেখছি। তাকিয়ে দেখলাম মারিয়ানার বন্ধু সুগতকে। লম্বা সুগঠিত চেহারা, বেশ সুপুরুষই বলা চলে, তবে সুন্দর বলতে যা বোঝায় তা নয়। পরনে পায়জামা ও ঘিয়ে ফ্লানেলের পাঞ্জাবি, তার উপর একটা শাল জড়িয়েছেন, চুলগুলো এলোমেলো। সব মিলিয়ে চেহারা এবং চশমা পড়া চোখ দুটির মধ্যে এমন কিছু আছে যা মানুষকে প্রথম নজরেই আকৃষ্ট করে। খুব হাসি খুশি ভদ্রলোক। চৌকিদার অন্যদিক দিয়ে ঘুরে এসে চা দিয়ে গেছে। আমরা চেয়ার টেনে বসলাম। যশবন্ত আলাপ করিয়ে দিল সুগত রায়ের সঙ্গে আমার, ফর্মালি। তার চুরি করে পড়া চিঠির মাধ্যমে তাকে আমি আগেই চিনতাম। ভদ্রলোক এমন প্রাণ খোলা হাসতে পারেন, এমনভাবে চোখ তুলে তাকান যেন মনে হয় বুকের মধ্যেটা অবধি দেখতে পাচ্ছেন। মারিয়ানাকে লেখা চিঠি পড়ে ফেলেছিলাম বলেই হয়তো আমার বারবার মনে হলো এই এলোমেলো চুল ভরা মাথা ও কালো চশমার আড়ালে গভীর চোখের অতলতায় কোথাও যেন একটা বোবা কান না আছে। মারিয়ানা ওদিকে দরজা খুলে এলো। একটা কালো সিল্কের শাড়ি পরেছে, মধ্যে লাল লাল ফুল তোলা, গায়ে একটা সাদা শাল জড়িয়েছে। ঘর থেকে বেরিয়ে যশবন্তকে হেসে বলল,
কি এলেন তো জ্বালাতে? সুগতবাবু যশবন্তের পক্ষ টেনে বললেন, জ্বলতে চাও যে সেটাও স্বীকার করো, নইলে ওকে নেমন্তন্নই বা করবে কেন? মারিয়ানা বলল, আমি মোটেই চলতে চাই না। মারিয়ানা সুগতর দিকে চেয়ে আমাকে দেখিয়ে বলল, এই যে এর কথাই তোমাকে গল্প করেছিলাম। সুগতবাবু চায়ের পেয়ালা মুখ থেকে নামাতে নামাতে বললেন, বুঝলেন মশাই, আপনার গল্প শুনে শুনে প্রায় এই কদিনে আমার মুখস্থ হয়ে গেছে। মারিয়ানা আপনার খুব বড় অ্যাডমায়ারার। যশবন্ত তড়াক করে সোজা হয়ে বসল, বলল, আর আমার অ্যাডমায়ারার নয় বুঝি? মারিয়ানা দুষ্টুমি ভরা গলায় বলল, আজ্ঞে না মশাই। কিছুক্ষণ সময় আমরা চুপচাপ বসে রইলাম। তারপর সুগতবাবুই শুরু করলেন, শেষবারের মতন একটা ময়ূর মারা যাক, বুঝলেন যশবন্তবাবু? ময়ূর তো শিগগিরই ন্যাশনাল বার্ড হয়ে যাচ্ছে। যশবন্ত বলল, যাই বলুন, এমন মাংস আর খেলাম না। মারিয়ানা বলল, রোদ উঠেছে, চলুন না আমরা নদীর উপরের ওই বারান্দাতে গিয়ে বসি। এমন সুন্দর সকাল, কোথায় চুপ করে বসে থাকবেন, চোখ ভরে দেখবেন না সকাল থেকে মাংস খাবার গল্প শুরু হলো। আপনারা সত্যি পরের জন্মে জল্লাদ হয়ে জন্মাবেন। আমরা গিয়ে ভোরের নরম রোদে ওই বারান্দায় বসলাম। একটা কনকনে হাওয়া আসছে নদীর উপর দিয়ে। মারিয়ানার অলকগুলো কানের পাশে কাঁপছে। সুগতবাবুর এলোমেলো চুলগুলো বিভ্রান্ত হয়ে যাচ্ছে। সিগারেটটা ঠিক করে কিছুতেই ধরাতে পারছেন না। হাওয়া এসে বারবার দেশলাই নিভিয়ে দিচ্ছে। সুগতবাবুর দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার মনে হলো, ওই মুহূর্তবাহী আগুনের সঙ্গে মারিয়ানার প্রতি সুগতবাবুর ভালোবাসারও একটা মিল আছে হয়তো। যতবারই পরিশ্রমের সঙ্গে নিষ্ঠার সঙ্গে জ্বালতে চান, ততবারই হাওয়ার ফুৎকারেই নিভে যায়। যা থাকে তা পোড়া বারুদের গন্ধ। সুগতবাবু সিগারেট ধরাচ্ছিলেন, মারিয়ানা দেখছিল। অবশেষে একটা কাঠি নিবল না। সুপুরুষ হাতের মুঠোর মধ্যে আগুনটাকে বন্দি করে ফেলে সুগতবাবু সিগারেটটা ধরালেন। যশবন্ত শুধল, মিসেস রায়কে নিয়ে এলেন না কেন? সুগতবাবু যেন একটু বিব্রত বোধ করলেন, বললেন, আসতে বলেছিলাম অনেকবার, কিন্তু ওর এক খুব ঘনিষ্ঠ বান্ধবীর ছবির এক্সিবিশন আছে এই সময় আর্টিস্ট্রি হাউসে। তাছাড়া উনি এই জঙ্গল টঙ্গল শিকার টিকার বিশেষ পছন্দ করেন না। তবে অবশ্য আমার পথে কোনো বাধাও দেন না। নানা কারণ, তাতেই আসা হলো না একসঙ্গে। এইটুকু বলেই সুগতবাবু মারিয়ানার দিকে চাইলেন। মারিয়ানা চোখ নামিয়ে নিল। কুজরুমের দিকে একটি বস্তিতে কুলথি লাগানো হয়েছে, যেখানে রোজ রাতে সম্বর আসছে। এই শীতকালে পাহাড়ি বস্তিগুলোর চারদিকে কারওয়া আর সরগুজার পাহাড়ের ঢাল আর উপত্যকা সব একেবারে হলুদ হয়ে আছে। এমন হলুদের সমারোহ বড় একটা দেখা যায় না। শান্ত সবুজের পটভূমিতে এই নরম হলুদ বড় চোখ কাড়ে। সকলে মিলে ঠিক করা হলো, বিকালে হেঁটে হেঁটে মুরগি, তিতির, বটের, আশফল, কালি তিতির ও হরিয়াল যা পাওয়া যায় তাই শিকার করা হবে। তারপর রাতের খাওয়া দাওয়া 8টা নাগাদ সেরে কুজরুমের রাস্তায় কুলথি খেতে সম্বরের অপেক্ষায় পাতার ঝুড়োয় বসে থাকা হবে। রাত বেশি না হলে সম্বর সচরাচর পাহাড় থেকে নামে না, তবে বরাত ভালো থাকলে প্রথম রাতেও অনেক সময় পাওয়া যায়। যাই হোক, আমি বললাম, পাহাড়ের উপত্যকায় শালপাতার ঝোড়োয় বসে এই ঠান্ডায় তো প্রাণ যাবার উপক্রম হবে। ওর মধ্যে আমি নেই, তোমরাই যাও। যশবন্ত বলল, সে কথা মন্দ নয়, তাছাড়া মারিয়ানারও একা একা লাগবে। কত রাতে আমরা ফিরব তার তো ঠিক নেই, তুমি নাই বা গেলে। বিকেলে মারিয়ানা বাংলোতেই ছিল। চুলটুল বেঁধে মুখ হাত পরিষ্কার করে সেজে গুজে সেই ঝুল বারান্দাটিতে এসে দাঁড়িয়েছিল। তখনও বেশ বেলা ছিল। আমি, যশবন্ত এবং সুগতবাবু তিনজনে তিন দিকে বন্দুক হাতে ভাগ্য অন্বেষণে বেরিয়েছিলাম। জঙ্গলের মধ্যে এদিক ওদিকে কিছু দূর হাঁটাহাঁটি করার পর বাংলোর উল্টো দিকে একটা কেঁদ গাছের নিচের একটা বড় কালো পাথরে আমি পা ঝুলিয়ে বসেছিলাম। এপার থেকে ওপারের কুটকু বাংলোটিকে দেখা যাচ্ছিল।
সেই নদীর ওপারের কাঠের বারান্দায় মারিয়ানা দাঁড়িয়ে আছে একটা নীল শাড়ি পরে। আমি দেখছিলাম। কৈলের গেরুয়া পাহাড়ের পটভূমিতে মারিয়ানাকে মনে হচ্ছিল একটি একান্ত একলা ছোট্ট নীল পাখি, যে সরগুজার হলুদ খেতে পদ ভুলে ঢুকে পড়েছে, তারপর হলুদে চোখ ধেঁধে গেছে, আর বেরিয়ে আসতে পারছে না। শিকার করতে বেরিয়েছিলাম বটে, কিন্তু শিকার করতে ইচ্ছে করে না। প্রথম প্রথম রুমান্ডিতে আসার পর যশোবন্ত বলেছিল, জঙ্গলকে ভালোবাসতে শেখো, তারপর দেখবে বন্দুক হাতে বনে পাহাড়ে ঘুরে বেড়ালে দিল খুশ হয়ে যাবে। এই কদিনে জঙ্গলের সম্বন্ধে যে অহেতুক ভয়টা ছিল তা সত্যিই কেটে গেছে। বন্দুক চালাতে শিখিয়েছে যশোবন্ত আমাকে, গুলি লাগাতে শিখিয়েছে। আমার নিজের ওপর এখন আস্থা জন্মেছে। তাই সত্যি আজকাল বনে পাহাড়ে নির্ভয়েই চলাফেরা করি, কিন্তু শুধুই শিকার করতে আর ইচ্ছা করে না। এই কুটকুর আসন্ন সন্ধ্যায় যে সুর, যে রং, যে ছবি, তার সঙ্গে বন্দুকের আওয়াজের কোনো মিল নেই। যে আশ্চর্য শান্ত সুর জলের কুলকুলানিতে এবং মসৃণ পাতার চিকনতায় এখানে অনুরণিত হচ্ছে, তাতে বন্দুকের আওয়াজ হলে সেই মেজাজটা যেন ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাবে। হঠাৎ আমার ডান দিকে কক কক করে আওয়াজ হলো, শুকনো পাতা সরানোর সরসর খসখস আওয়াজ। তারপরেই দেখলাম একটা প্রকাণ্ড মোরগ আড়াল থেকে বেরিয়ে এসে নদীর দিকে একদৃষ্টে চেয়ে দাঁড়িয়ে রইল। আমাকে দেখতে পাইনি। বন্দুকটা আমার কোলে শোয়ানো আছে। মোরগটা গলা উঁচু করে আত্মবিশ্বাস ও কিঞ্চিত গর্বের সঙ্গে ডাকল ককড় ক করে। এমন সময় একটা মেটে রঙা আঁটসাঁট গড়নের টাইট করে কোমরে সেফটিপিন আটকানো শাড়ি পরা মুরগি এসে তাকে কুড়কুড় করে কি বলল। তক্ষুনি যৌবন মদে মত্ত মোরগটা আবার মুরগির সঙ্গে আড়ালে চলে গেল। আমার আর গুলি করা হলো না। গুলি করার কথা মনেই পড়ল না। আমার পেছনে এবং নদীর ওপারে বাংলোর দিক থেকে আগে পরে 2-3টে বন্দুকের আওয়াজ হয়েছিল। জানি না যশোবন্ত বা সুগতবাবু কি মারলেন। বেশ ঠান্ডা লাগছে। একটু পরেই কোয়েলের জল থেকে রেফ্রিজারেটর খুললে যেমন ঠান্ডা ধোঁয়া বেরোয়, তেমনই ধোঁয়া উঠতে আরম্ভ করবে। সূর্য প্রায় হেলে পড়েছে। বাংলোয় গিয়ে মারিয়ানার হাতে বানানো 1 কাপ কফি খাবো। কোয়েলের জল পেরিয়ে বাংলোয় ফিরতেই মারিয়ানা বলল, কি মারলেন? আমি বললাম, কিছুই মারলাম না, ওই পারে গিয়ে চুপ করে একটা পাথরে বসেছিলাম, আর সেখান থেকে আপনাকে দেখা যাচ্ছিল। সত্যি? আমি কি করছিলাম? আমি বললাম, আপনি কৃষ্ণচূড়ার ডালের নীল পাখির মতন স্থির হয়ে দাঁড়িয়েছিলেন। খুব সুন্দর দেখাচ্ছিল আপনাকে। মনে হচ্ছিল এই জঙ্গল, পাহাড়, নদী, এই অস্তগামী সূর্য সব মিলিয়ে যে ছবিরই সৃষ্টি হয়েছে, সেই ছবির একটি আঙ্গিক আপনি। মারিয়ানা খুশি হলো, বলল, থাক থাক, আমাকে নিয়ে কাব্যি করতে হবে না, পারেনও আপনি। হাতে বন্দুক নিয়ে অত কাব্যি আসে? আমি বললাম, কাব্যের অনুপ্রেরণা থাকলে আসে, তবে ঠান্ডায় কাব্য হিম জমে আইসক্রিম হয়ে যাচ্ছে। 1 কাপ গরম, খুব গরম কফি চাই। সত্যি? একটু বসুন, আমি এক্ষুনি চৌকিদারকে জল বসাতে বলে আসি। যশোবন্ত একটা খরগোশ মেরেছে, বলল, ব্যাটাকে বাঁশ পোড়া করব কাল। সুগতবাবু একটি আশকল এবং একটি কালি তিতির মেরেছেন। ঠান্ডাও পড়েছে, অস্বাভাবিক ঠান্ডা। বড় নদীর পাশে বলে ঠান্ডা আরও বেশি। যশোবন্ত ঢকঢক করে 8 বোতল আম খেয়ে বোতলটি ট্যাঁকস্থ করে জিপে উঠেছে। সুগতবাবু ডিনারের আগে 2 পেগ হুইস্কি খেয়েছিলেন যশোবন্তের অনুরোধ এবং মারিয়ানার বারণ সত্ত্বেও। খাওয়া দাওয়ার পর সুগতবাবু কালো ভারী ওভারকোটটা পরে নিয়েছিলেন। ভালো করে ফ্লানেল দিয়ে রাইফেলটা মুছলেন। তারপর যশোবন্তের সঙ্গে বেরিয়ে গেলেন। আমি আর মারিয়ানা জিপ অবধি পৌঁছে দিয়ে এসেছিলাম ওদের। মারিয়ানা বলেছিল, সুগত, বেশি রাত করবে না কিন্তু, ঠান্ডা লাগলেই তোমার ফ্যারেঞ্জাইটিস বাড়ে। পাটা জিপে তুলতে তুলতে সুগতবাবু বললেন, তুমি যখন বলছো তাই হবে। মারিয়ানা ঠোঁট উল্টে বলল, ইস, আমার সব কথাই তো সবসময় শুনছ।
যশবন্ত জিপটা স্টার্ট করলো, হেডলাইটটা জ্বাললো, তারপর ইঞ্জিনের গুনগুনানি জঙ্গলে মিলিয়ে গেল। কুজরুমের পথে হেডলাইটের নৃত্যরত বৃত্তটি দেখতে দেখতে চোখের আড়ালে চলে গেল। চাঁদ উঠেছিল, কিন্তু শিশিরে চাঁদের আলো কেমন ঘোলাটে ঘোলাটে লাগছিল। একটা নাইট জার উড়ে উড়ে কি যেন কি দুঃখের খবর ছড়াচ্ছিল। এক অতীন্দ্রিয় শান্তি, এক অদ্ভুত অবিশ্বাস্য নির্জনতা। কান পাতলে নিজের হৃৎপিণ্ডের শব্দ শোনা যায়। কোনো কারণে যদি বুকের রক্ত ছলাৎ ছলাৎ করে ওঠে, কাছে যে থাকে সেও সে শব্দ শুনতে পায়। মারিয়ানা শুধল, এক্ষুনি শোবেন? বললাম, শুলে মন্দ হয় না, ঘুমটা বেশ জমিয়ে আসছে। ও বলল, আমি তো দুপুরে আজকে অবাক কাণ্ড করেছি। আপনারা যখন রোদে বসে আড্ডা দিচ্ছিলেন খাওয়ার পর, তখন আমি বেশ একটু ঘুম বলে চোখে মুখে দুষ্টুমি মেখে হাসল। তারপর বলল, চলুন আমার ঘরে বসি। আপনি তো আবার যশবন্ত বাবুর মতন ঢকঢকিয়ে হার্ড ড্রিঙ্কস খেতে পারেন না। কফি বানিয়ে কফির পেয়ালায় এক চুমুক দিয়ে মারিয়ানা বলল, একটা কথা শুধুচ্ছি, কিছু মনে করবেন না আশা করি। কেননা আমার ও আপনার সম্পর্কটা এখন এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে যেখানে অনেক কথাই অকপটে বলা চলে, তাই বলছি। আচ্ছা লাল সাহেব, আপনি কি কখনো কাউকে ভালোবেসেছেন? আমি অনেকক্ষণ চুপ করে থাকলাম। বললাম, দেখুন, ভালোবাসার মানে যদি কাউকে স্তুতি করা, কাউকে চাওয়া হয়, হ্যাঁ, তাহলে ভালোবেসেছি। এমন মানুষ কোথায় যে কখনো না কখনো কাউকে না কাউকে চায়নি? তবে ভালোবাসায় যে পাওয়ার দিকটা থাকে, সে ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নেই। তাই ভালোবেসেছিও বলতে পারেন, আবার ভালোবাসিনিও বলতে পারেন। যদি কাউকে ভালোবেসে থাকি, তাকে জোর করে অধিকার করার সাহস হয়নি। মারিয়ানা হাসল, বলল, আশ্চর্য। তাহলে আমার প্রশ্নটা আরও একটু খুলেই বলি। আপনি কি মনে করেন ভালোবাসা মানসিক ব্যাপারের মতন একটা জৈবিক ব্যাপার? এ কি শুধুই মানসিক হতে পারে না? আমি এবং আমার মতো অন্য অনেক মেয়েই বিশ্বাস করি যে ভালোবাসাটা একটা সম্পূর্ণ মানসিক অবস্থা বিশেষ। এর সঙ্গে দেহের কোনো সম্পর্ক সবসময় নাও থাকতে পারে। আমি বললাম, দেখুন, এই প্রসঙ্গটা এত পুরনো ও ঘোরালো যে তাতে অন্য লোকের মতামত না নিয়ে নিজের নিজের মত নিয়ে থাকাই ভালো। তবে আমার মত যদি জানতে চান, তাহলে বলতে হয় শরীরকে পুরোপুরি অস্বীকার করার উপায় নেই বোধ হয়। আমি যদি কাউকে কোনো দিন ভালোবেসে থাকি, তাহলে তার মনটার চেয়ে শরীরটাকেও কম বাসেনি। তাকে যখন পেতে চেয়েছি, তার বুদ্ধিমতী মানসিক সত্তার সঙ্গে তার সুগন্ধি শারীরিক সত্তাকেও সমানভাবে চেয়েছি। জানি না, হয়তো এ আমার নিজের কথা। মারিয়ানা অনেকক্ষণ চুপ করে রইল। বলল, আপনারা মানে পুরুষরা কেমন যেন অন্যরকম। আপনাদের এবং আমাদের দৃষ্টিভঙ্গিতে অনেকই তফাৎ। আশ্চর্য। অথচ আমরা তো একই শিক্ষা পাই, এক বাবা মায়ের কাছেই মানুষ হই। অথচ কেন এমন হয় বলতে পারেন? আমি হেসে বললাম, মাফ করবেন, এটা বলতে পারবো না। মারিয়ানার ঘরে বসে কিছুক্ষণ গল্প করে চেয়ার ছেড়ে উঠে বললাম, নিন, এবার দরজা বন্ধ করে শুয়ে পড়ুন। মারিয়ানা বলল, কম্বলের তলায় আরাম করে শোবো বটে, কিন্তু ঘুম আসবে না, বই পড়ব। তারপর দরজা বন্ধ করতে করতে বলল, দেখুন, ওরা রাতে ফিরলে আমাকে জাগাবেন কিন্তু প্লিজ। যদি কফি টফি খেতে চায়, সুগতর গলার পেইন্টটা আমার ঘরে আছে, যদি দরকার হয়। আশা করি আজকের পর্বটি আপনাদের খুব ভালো লাগলো। ভালো লাগলে কমেন্টে জানান, আমাকে অনেক কমেন্টস করুন আপনারা। আর যারা নতুন এসেছেন, পর্ব যদি শুনে ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়াও আমি অনেক অডিও স্টোরি আমার চ্যানেলে পড়েছি, অনেক উপন্যাস, ছোট গল্প পাঠ করেছি, আপনারা সেগুলো শুনতে পারেন ইচ্ছে হলে। আজকে এই পর্যন্তই। নতুন পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।